সংঘাতপূর্ণ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালো যুক্তরাষ্ট্র। নিজেই বিশ্বকে জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. ইসরায়েলের সতর্কতা জারি। হামলার কথা স্বীকার করে কঠোর প্রতিশোধের হুমকি দিল ইরান, জানালো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন আর সেনাঘাঁটি এখন টার্গেট। রাজধানীর হাজারীবাগে 3টি ট্যানারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহত হয়নি কেউ, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। ফায়ার সার্ভিসের 4 ইউনিটের চেষ্টায় নেভানো হয় আগুন। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে, সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন। অবশেষে ইরান ইসরায়েল সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র। বোমারু বিমান নিয়ে হামলা চালিয়েছে 3টি পারমাণবিক স্থাপনায়। ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান সাইট ধ্বংসের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, এই মুহূর্ত থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যে কোনো মার্কিন এবং তাদের সেনাঘাঁটি ইরানের বৈধ টার্গেট। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা, আলোচনা, বিশ্লেষণ, শঙ্কা চলছিল গত এক সপ্তাহ ধরেই। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল 2 সপ্তাহের মধ্যেই নেওয়া হবে সিদ্ধান্ত। এ ঘোষণার 3 দিনের মাথাতেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে অভিযানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় ব্যবহৃত বিমানগুলো এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তুলে ধরেন বিস্তারিত। দাবি করেন, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. মার্কিন সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা। আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। That was their specialty. ইরানে এই অভিযানে বিশেষ বোমারু বিমান B-2 বোম্বার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম। রিফুয়েলিং ছাড়াই 11,000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এই যুদ্ধবিমান। একই সাথে শত্রুর রাডার ফাঁকি দিতেও সক্ষম এটি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, হামলায় ব্যবহার করা হয়েছে 6টি বাংকার বাস্টার বোমা। নিজ দেশের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি। তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকি দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রত্যেক মার্কিনই এখন ইরানের টার্গেট। দেশটির ঘাঁটিসহ সব সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। ইরানের শত্রুরা ফোর্ডো, নাতানজ ও ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। দুর্ভাগ্যবশত এই অবৈধ পদক্ষেপটি IAEA এর উদাসীনতা ও সহযোগিতার কারণে হয়েছে। ইরান জানায়, ধ্বংস হয়ে গেছে ফোর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশ ও বহির্গমন পথ। ক্ষয়ক্ষতি হয়েছে বাকি দুটোতেও। তবে এখন পর্যন্ত কোথাও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করেছে তেহরান প্রশাসন। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানে মার্কিন হামলার পর নিজ দেশে সতর্কতা জারি করেছে ইসরায়েল। জাতীয় হুমকি বিবেচনায় দেশজুড়ে শিক্ষাঙ্গন, অফিস, আদালত সহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে গণজমায়েতও। শুধু অতি জরুরি সেবা চালু থাকবে বলেও জানানো হয়েছে। রোববার দেশটির প্রতিরক্ষা বিভাগের হোম ফ্রন্ট কমান্ড সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এই বিধিনিষেধ আরোপ করে। এদিকে ইরানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় আর অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন বাহিনীর ওপর হামলার আহ্বান জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হুসাইন শরীয়ত মাদারি।
তিনি বলেছেন, দেরি না করে দ্রুত পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে ইরানের। বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেন শরিয়ত মাদারি। তাছাড়া গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। এতে বাধাগ্রস্ত হবে মার্কিন, ব্রিটিশ, জার্মান এবং ফরাসি জাহাজের চলাচল। ইরানের রক্ষণশীল সংবাদপত্র কায়হানে এই প্রতিক্রিয়া জানান তিনি। এদিকে ইরানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসার আর অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছে তা ইতিহাস পাল্টে দেওয়ার মতো। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শাসক গোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য পদক্ষেপ নেয় ইতিহাস প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে রাখবে। আমার ও ইসরায়েলের জনগণের পক্ষ থেকে ট্রাম্পকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রকে হামলার পরিণতি ভোগ করতে হবে, এই হুমকি দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুঁশিয়ারি দেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল আসাদ। আগেই সংগঠনটি জানিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো হামলা এবং আগ্রাসনে অংশ নেয় তাহলে লোহিত সাগরে মার্কিন জাহাজ এবং রণতরীগুলোকে বানানো হবে লক্ষ্যবস্তু। এদিকে ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের স্বার্থে করা এই হামলা পুরো অঞ্চলের জন্য অত্যন্ত বিপজ্জনক বলেও আখ্যা দেন তারা। ইরানে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির রাজনীতিকরা। রিপাবলিকানরা সাধুবাদ জানালেও ক্ষোভ ছেড়েছেন ডেমোক্রেটরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে অবৈধ এবং ভয়াবহ আখ্যা দিয়েছে বিরোধী নেতারা। দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়া হামলা চালিয়ে অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধে যুক্তরাষ্ট্রের নাম জড়িয়ে নতুন ঝুঁকি তৈরি করল ট্রাম্প, এমন মন্তব্য করেছেন কেউ কেউ। অনেকে তুলেছেন অভিশংসনের দাবিও। অন্যদিকে ট্রাম্পের পদক্ষেপকে শত্রুপক্ষের উদ্দেশ্যে করা বার্তা হিসেবে দেখছেন রিপাবলিকানরা। তাদের দাবি, ইরানকে যথেষ্ট সুযোগ দেওয়ার পরও চুক্তির পথে পা বাড়ায়নি দেশটি। তেহরানকে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় অর্থদাতা হিসেবে আখ্যা দেন রিপাবলিকান আইন প্রণেতারা। দর্শক, ইরানে মার্কিন হামলার বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। যমুনা নিউজে আপনাকে স্বাগতম স্যার। ইরানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে মূলত এই বিষয়টি নিয়েই প্রথমে জানতে চাওয়া, আর এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোরও কি জড়িয়ে পড়বে কিনা এই সংঘাতে, কি মনে হয়? জি, যুক্তরাষ্ট্র এখন সরাসরি ভাবে ইসরায়েলের সাথে এখানে একাত্মতা প্রকাশ করেছে, প্রথম থেকেই ছিল। এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা একটা ঝুঁকি নিবে, রেকলেস ভাবে হয়তোবা সে এখানে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এর উপর বাংকার বাস্টিং বোমস গুলো দিবে, এখানে নিক্ষেপ করবে। ওটাই হলো। এবং যেটা যে কংগ্রেসও এটা যে ইউএস যুক্তরাষ্ট্রের কংগ্রেসও এটা নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু এটা যে প্রেসিডেন্ট ট্রাম্পের আগে যে বক্তব্যগুলো ছিল, যেগুলো ডেমোক্রেটিক প্রেসিডেন্টদের নিয়ে তার এখানে এক ধরনের ক্রিটিসিজম ছিল, উনি কিন্তু মধ্যপ্রাচ্যের নেভার এন্ডিং ওয়ারের মধ্যে জড়িয়ে গেলেন। এবং এখন যেটা হয়েছে যে ইসরায়েল যেটা করেছে যে আপনারা নিশ্চয়ই জানেন, এটা নিয়ে আলাপও হচ্ছিল, এখানকার পুরো ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেমটা নক আউট করে ফেলেছে। কিন্তু নাতানস এবং অন্যান্য জায়গার যে নিউক্লিয়ার এখানে এনরিচমেন্ট প্ল্যান্টস আছে, ওগুলোর ওখানে ফেসিলিটিস গুলো মাটির এত নিচে যে ওদের কাছে ওই টেকনোলজি নাই। এবং যুক্তরাষ্ট্র এখানে স্টেপ ইন করেছে এবং বাংকার বাস্টিং বোমস গুলো দিয়ে এখানে যে এখানে ইসরায়েলের সাথে এখানে সরাসরি এক প্রকারের ইরানের উপর যুদ্ধ প্রকাশ করেছে। এতে যেটা সমস্যা যে ইরানের যে প্রতিক্রিয়া, এবং ইরান আগে থেকে হুমকি দিয়েছিল যে ওরা কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং যে অন্যান্য দেশ যারা সরাসরি ভাবে ইসরায়েলের সাথে জড়িত আছে এই যুদ্ধে, তাদের উপর কিন্তু ওরা রিটালিয়েশন করবে। সবচেয়ে বড় আশঙ্কার কথা হরমুজ প্রণালী, যেখান থেকে 1/3 বিশ্বে যত তেল আছে, ক্রুড অয়েল আছে, সেটাকে যে এখানে শিপ করা হয়, এবং 20% একটা গ্যাস ওখান থেকে বের হয়ে আসে। তো এখন এই হরমুজ প্রণালীটা এতটাই ন্যারো যে এখন ওখান থেকে যদি ইরানের কিছু আশঙ্কা করা ইরান এটা ব্লক করতে পারে। সো এটার জন্য যদি এটা করতে চায়, তাহলে বিশ্বের বাজারে তেল এবং গ্যাসের দাম কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি হবে। অলরেডি কিন্তু ব্রেন্ট ক্রুড অয়েল কিন্তু 10% বেড়ে গেছে। এবং
যেটা আরো আশঙ্কা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অনেকগুলো এখানে মিলিটারি এবং এয়ারফোর্স বেস আছে, কাতারে আছে, ওমানে আছে, বাহরাইনে আছে, সৌদি আরবিয়াতে আছে, ইজিপ্টে আছে। এটার উপর ইরান কিন্তু তার মতো এখানে আক্রমণ করতে পারে, যেটা সে 2024 সালেও করেছিল এবং 2022 সালে সৌদি আরবের উপর করেছিল। তাহলে হবে কি হচ্ছে যে এই যে কনফ্লিক্টটা যেটা আছে সেটা আরো ওয়াইডার স্কেলে জড়িয়ে যাবে, এবং তার সাথে সাথে আপনার যেটা হচ্ছে যে এটার উপর একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা প্রভাব হবে, এবং ইরানে কিন্তু এখন শরণার্থীর ভিড়টাও এখানে বাড়তে পারে। তো এখন মধ্যপ্রাচ্যে যে এই রাজনৈতিক যে অনিশ্চয়তা, এখানে যুক্তরাষ্ট্রের একটা বলিষ্ঠ ভূমিকা আশা করেছিল কিন্তু মানুষ, যে পর্যবেক্ষকরা, কিন্তু দেখা গেল যে যুক্তরাষ্ট্র ইরানকে, মানে ইরান আর ইসরায়েলের মধ্যে মধ্যস্থ করাচ্ছে, ইসরায়েলকে এখানে নিয়ন্ত্রণ করাচ্ছে, ওরা যে সরাসরি ইসরায়েলের বিনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসী যুদ্ধে ওরা এখানে একাত্মতা জানিয়েছে, এবং এটার জন্য কিন্তু এই ফলাফল কিন্তু আরো ভয়াবহ হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আরো একটু জানতে চাওয়া, ইসরায়েলকে যেমন সরাসরি সমর্থন করলো যুক্তরাষ্ট্র, ঠিক একই রকম ভাবে চীন কিংবা রাশিয়া ইরানের কাছে সহযোগিতার জন্য এগিয়ে আসবে কিনা, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন? জি, দেখুন, রাশিয়া এবং চায়না এবং ইরানের মধ্যে তো একটা ক্লোজ কোঅপারেশন আছে, এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এখান থেকে, যেখানে ওরা চীনের নেতৃত্বে থাকে, ওখান থেকে একটা কন্ডেমনেশন আছে। এর মধ্যে বোধহয় একটা এক্সাম্পশন হচ্ছে ভারত, এক্সেপশন যারা ওখানে এই কন্ডেমনেশনে যায় নাই, কেন ওদের ইরান এবং ইসরায়েল দুজনের সাথে খুব ভালো এখানে সম্পর্ক আছে। ইসরায়েলের সাথে সিকিউরিটি অ্যাসপেক্টে আছে এবং ইরানের সাথে ইকোনমিক কোঅপারেশন আছে। বাট আপনি যদি দেখেন যে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে কিন্তু ইরান ড্রোন এবং সমরাস্ত্র দিয়ে সাহায্য করেছিল, এবং চীন কিন্তু ওদের প্রায় 20% ক্রুড অয়েল এখানে ইরানের উপর ডিপেন্ডেন্ট। এবং আমার মনে হয় যে চায়না এবং ইসরায়েল আরো আন্তর্জাতিক ফোরামে প্রেসার এখানে ওরা এক্সারসাইজ করবে, যাতে যুক্তরাষ্ট্র যাতে অল আউট এখানে একটা ওয়ারে যাতে না যেতে পারে, কেন ইরান তাদের একটা ক্লোজ একটা স্ট্র্যাটেজিক অ্যালাই, এবং আশেপাশে দেখা গেছে সিরিয়াতে এখানে বাশার আল আসাদের সরকার পতন হয়েছে, লেবাননে যে চীনপন্থী বা আপনি রাশিয়াপন্থী এখানে যে সরকারের পতন হয়েছে। তো সব জায়গায় যে এখানে দেখা যাচ্ছে চীনের প্রভাবটা এখানে ডিসরাপ্টেড হবে, এবং স্ট্রেট অফ হরমুজ থেকে কিন্তু চীনের অনেক অংশে কিন্তু তেল আসে। তো চীন কিন্তু ওটারও যে, এবং ওদের অর্থনীতির উপরে একটা এখানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট করবে। তো চীন ও রাশিয়া আমার মনে হচ্ছে যে ইরানের সাথে আরো বলিষ্ঠভাবে থাকবে, এবং ওরা ডিপ্লোম্যাটিক ফোরামে ওরা প্রেসার এক্সারসাইজ করবে। কিন্তু এটা কতদূর এটা মিলিটারি একটা এখানে কোঅপারেশনে যায়, এটা এখনো সময়টা আসেনি। বাট যদি যুক্তরাষ্ট্র আরো বেশি উত্তরোত্তর যুদ্ধে জড়িত হয়ে যায়, তাহলে দেখবো যে চীন যে ইরানকে ইনডিরেক্টলি হয়তো সাহায্য করতে পারবে, কিন্তু এতে কিন্তু যে মেজর পাওয়ার কনফ্রন্টেশনের প্রক্সি ওয়ার কিন্তু সব জায়গায় ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আপনাকে ধন্যবাদ। সামরিক উপস্থিতির মধ্য দিয়ে দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাচ্ছে যুক্তরাষ্ট্র। সাগরে কিংবা মিত্র দেশের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে চলছে নজরদারি আর মোড়লগিরি। স্থায়ী অস্থায়ী মিলিয়ে 19টি স্থানে রয়েছে মার্কিন ঘাঁটি। মোতায়েন রয়েছে তাদের 40 থেকে 50 হাজার সেনা। 1958 সালের জুলাইয়ে লেবানন সংকটের সময় মধ্যপ্রাচ্যে প্রথম সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বৈরুতে পাঠানো হয় কমব্যাট ট্রুপস। একসময় 1,500 পর্যন্ত মার্কিন মেরিন ও সেনা মোতায়েন ছিল দেশটিতে। একে একে মধ্যপ্রাচ্যের 19টি স্থানে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী 2025-এর মাঝামাঝি এসে বর্তমানে 40 থেকে 50 হাজারে দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা। সবচেয়ে বেশি কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে। স্থায়ী এবং অস্থায়ী দুইভাবেই সামরিক অবস্থানের নেটওয়ার্ক পরিচালনা করে যুক্তরাষ্ট্র। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে 8টি স্থায়ী ঘাঁটি। বিভিন্ন দেশের গোয়েন্দা সংগ্রহ, নজরদারি আর নিয়মিত মহড়া চলে এসব ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের হেডকোয়ার্টার্স হিসেবে। 1996 সালে 60 একর এলাকা জুড়ে তৈরি করা হয় ঘাঁটিটি। 10,000 সেনা মোতায়েন রয়েছে সেখানে। থাকতে পারে 100টি এয়ারক্রাফট। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন অভিযানের কেন্দ্র হিসেবে কাজ করেছিল আল উদেইদ বিমান ঘাঁটি।
বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি NSA, যা আগে ছিল যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে। বর্তমানে মার্কিন নেভির 5th ফ্লিট মোতায়েন রয়েছে সেখানে। আছে 9000 সেনা ও বেসামরিক কর্মী। দূরবর্তী মার্কিন যুদ্ধজাহাজ আর এয়ারক্রাফটের নিরাপত্তায় পরিচালনা করা হয় এখান থেকে। কুয়েত সিটি থেকে 34 মাইল দূরে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ক্যাম্প আরিফ জান। 1999 সালে তৈরি ঘাঁটিটি কাছাকাছি মার্কিন আস্তানাগুলোয় প্রাথমিক রসদের যোগানে কাজ করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের আলধাফরা। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আকাশপথে অভিযান বা মহড়ায় সহায়তা করে মোতায়েনকৃত সেনারা। রয়েছে F-22 র্যাপটরের মতো অত্যাধুনিক এয়ারক্রাফট সহ বহু নজরদারি বিমান। ইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ায় অভিযানে বিশেষ গুরুত্বপূর্ণ ইরাকের ইরবিল বিমান ঘাঁটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি চালিয়ে 6 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ। আর এই মামলায় পুলিশের সাবেক 4 কর্মকর্তা আরশাদ, সুজন, ইমন, নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত 3 জুন এই মামলার পলাতক 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়ে 22 জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আর এই মামলায় পলাতক 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠক শুরু হয়েছে। সেখান থেকে যোগ দিচ্ছেন সকল ফয়সাল মাহমুদ। ফয়সাল, বৈঠকে কোন কোন দল এখনো পর্যন্ত অংশ নিয়েছে বিস্তারিত জানাবেন, আর আজকের আলোচনার বিষয়বস্তু মূলত কি? কলি, এখনও বৈঠক আসলে শুরু হয়নি, যদিও 11টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ এবং এনসিপির হাসনাত আবদুল্লাহ আসার কথা রয়েছে। তবে তারা 3 জনই কিন্তু এখনও পর্যন্ত বৈঠকে উপস্থিত হতে পারেননি। তবে হয়তো কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আর পাশাপাশি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সেগুলো মূলত বিগত যে 4 দিনের যে ঐক্যমত্য কমিশনের বৈঠক ছিল প্রায় 30টি রাজনৈতিক দলের সাথে, সেই সকল বৈঠকে যে সকল বিষয়গুলোতে ঐক্যমতে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো, যেমন সেখানে প্রধানমন্ত্রীর মেয়াদ কাল কতদিন হবে সে বিষয়ে কিন্তু ঐক্যমতে আসতে পারেনি দলগুলো। এছাড়াও রাষ্ট্রপতি নির্বাচন কিংবা এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল সহ যে সকল বিষয়গুলোতে আসলে ঐক্যমতে পৌঁছানো যায়নি সেই সকল বিষয়গুলো আজকে মূলত আলোচনার শুরুর দিকে থাকবে এবং সেই সব বিষয় নিয়েই কিন্তু আজকে ঐক্যমত্য কমিশনের 5ম দিনের যে আলোচনা, সেখানে কিন্তু সেই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করবেন এবং সেখান থেকেই একটি ঐক্যমত্যে আসার চেষ্টা করবেন। এখন পর্যন্ত আমরা এটুকুই জানতে পেরেছি। তবে সেখানে আজকের যে প্রায়োরিটি তালিকায় আছে সেটি হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীর মেয়াদকাল কিংবা প্রধানমন্ত্রী কত বছর পরপর তারা প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন, যেখানে সেখান থেকে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে একজন প্রধানমন্ত্রী 2বারের বেশি তারা প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সেই সব বিষয় নিয়ে মূলত আজকের ঐক্যমত্য কমিশনের আলোচনা। ধন্যবাদ আপনাকে। বিগত 3টি নির্বাচনে অনিয়মের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অপরাধী করে ইসিতে অভিযোগ জানিয়েছে বিএনপি। সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করেন। সালাউদ্দিন খান জানান 19 জনের নাম উল্লেখ করা হয়েছে এখানে। অভিযোগপত্রে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল ছাড়াও সাবেক নির্বাচন কমিশন, ইসি সচিব এবং নির্বাচন সংশ্লিষ্ট পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের নাম রয়েছে। তবে তালিকাটি চূড়ান্ত নয়, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও জানান, যারা নির্বাচন পরিচালনা করেছেন সেসব জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হবে। এর আগে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচনী জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
যে এই সংবিধান লঙ্ঘন করার জন্য তৎকালীন যে পরপর 3টি নির্বাচন কমিশনার 2014 এবং 2018 এবং 2024 সালে যে তারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন করেছে, এই নির্বাচনের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য এসেছি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বিকেল 3টায় নির্বাচন কমিশনে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। দুপুরে 3টায় নিবন্ধনের জন্য তারা আবেদন জমা দেবেন। গেল শুক্রবার ষষ্ঠ সাধারণ সভায় নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করার সিদ্ধান্ত নেয় দলটি। ইসির সঙ্গে সামগ্রিক যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাকে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং বাংলাদেশ আমজনতা পার্টিও আজকে নিবন্ধনের জন্য ইসিতে যাবে। গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি, আর সে অনুযায়ী আবেদন করার সময় শেষ হচ্ছে আজ। পরবর্তী ধাপে আবেদনগুলো প্রাথমিক বাছাইয়ের কাজ শেষ করবে ইসি। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অর্পণ আলোক সংঘের আয়োজনে শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক তারুণ্যের রাষ্ট্র সংলাপে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যাচ্ছি সরাসরি সেখানে। যাত্রার মান আমাদের অনেক নিচে, আমাদের কাজের বৈষম্য আছে, চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়, ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আমাদের ঝুঁকি ঝামেলা হয়, অনেক বিষয় আছে এখানে যাতে মেধাবীরা না আসে, ফিরে না আসে এবং ব্রেন হওয়ার জন্য। কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, যে বিষয়গুলো আমাদের এখন গোড়া থেকে খেয়াল করা দরকার। মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে, কারণ শিশু মায়ের কাছ থেকে যে ল্যাঙ্গুয়েজটা শিখে সেটা ব্যাকরণ সহ শিখে না, সেটা একেবারে অবশ্যই বিদেশি একটি অথবা 2টি ভাষা আমরা শিখবো বাধ্যতামূলক। সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে, আলাদা শিক্ষা দেয়া হবে, লিটারেচার শিখবো, ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হবে। কিন্তু সেই রাজধানীর হাজারীবাগে 3টি ট্যানারি কারখানায় ঘটল অগ্নিকাণ্ড। দিবাগত রাত 1টা নাগাদ এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের উপস্থিতি টের পেয়ে এগিয়ে যান পার্শ্ববর্তী কারখানার কর্মচারীরা। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যায়, পরে যোগ দেয় আরও 2টি ইউনিট। আর যদিও সরু রাস্তা আর পানির স্বল্পতার কারণে আগুন নিভাতে ব্যাগ পেতে হয়েছিল ফায়ার ফাইটারদের। স্থানীয়দের অভিযোগ, কর্মচারীদের অসাবধানতার কারণে এই অগ্নিকাণ্ড। আর কারখানায় কেমিক্যাল এবং প্লাস্টিকের পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।